experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। তবে এই বেয়াদব রূপ দেখতে পেয়ে শান্তি লাগলো তার। সেও কড়া করে বলল, না জানলেও চলবে কেন? চলবে না, আমি জানতে চাই। বলুন, কোথায় যাচ্ছেন? খারাপ বন্ধুদের সাথে মিলে মাদক সেবন করতে যাচ্ছেন? রশনির কথার চরম মেজাজ খারাপ হলো অয়নের। মেয়েটা যে ঠিক কেমন সে বুঝতে পারেনি এখনো, নিশ্চয়ই মাথায় সমস্যা। অয়ন বলল, আপনার কথা শুনলে না আমার গা জ্বলে যায়। গা জ্বলে গেলে সমস্যা, চিকিৎসার টাকা নিয়ে আমার কাছে যাচ্ছি। অয়ন এগোনো দিলে রশনিও তার সঙ্গে সঙ্গে এগোতে শুরু করলো। বলল, আপনি রাগ করেছেন? আসলে আমি ওই কথাটা বলতে চাইনি। আসলে আমি না ইদানিং বেয়াদব হওয়ার চেষ্টা করছি, তাই নানা অদ্ভুত ও বাজে কথা বলছি মানুষের সঙ্গে। ও, চেষ্টা করছেন? আমি তো ভেবেছিলাম আপনি একজন প্রপার বেয়াদব। রশনি সলজ্জ হাসলো, বলল, না না, আমি অত যোগ্যতাধর নই। অয়নের হাসি পেল। সে একবার তাকালো রশনির দিকে। মনে হচ্ছে পাশে একটা কার্টুন তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে। সে কিছু বলল না, হাসি চেপে রাখলো। রশনি বলল, আপনি জানতে চাইলেন না তো আমি কেন বেয়াদব হতে যাচ্ছি? আগ্রহ নেই আমার। কিন্তু আপনাকে তো জানতেই হবে। অয়ন ভ্রু কুঁচকে তাকালো। রশনির চেহারায় লজ্জা। সে দৃষ্টি নত রেখে চলতে চলতে বলল, কারণ ইদানিং আমি একজন বেয়াদবকে পছন্দ করতে চলেছি। আমার মনে হয় তার জন্য আমারও বেয়াদব হওয়া একান্ত জরুরি। অয়নের পা থেমে যায়। রশনির অস্পষ্ট কথাগুলো সে স্পষ্টভাবে ধরতে পারল। রশনি অয়নকে থামাতে দেখে থেমে গেছে। অয়ন বলল, আপনাকে ওই দিন যে পরামর্শ দিয়েছিলাম, আমার মনে হয় আপনি সেই পরামর্শ মনে রাখেননি। না, মনে রেখেছি। আমি মোটামুটি মেধাবী, এত সহজে ভুলে যায় না। মেয়েটাকে খুব বোকা বোকা দেখাচ্ছে। মেয়েটা কি আসলেই বোকা, নাকি অয়নই শুধু এমন দেখতে পাচ্ছে? বোকা মানুষদের সহজে কিছু বোঝানো যায় না। অয়ন কিয়ৎক্ষণ নীরব থেকে বলল, আচ্ছা বলুন তো, পছন্দের তৃতীয় ধাপ কি? রশনি খুব চিন্তায় পড়ে গেল। পছন্দের তৃতীয় ধাপ কি হতে পারে? কিছুক্ষণ ভাবার পর দুটো শব্দ তার মাথায় এলো, কিন্তু কোনটা হবে? প্রেম নাকি ভালোবাসা? রশনি অনিশ্চিত কণ্ঠে বলল, ভালোবাসা। এর পরের ধাপ? অয়ন যখন এর পরের ধাপ জানতে চাইছে, তার মানে রশনির উত্তর সঠিক। মানে মনে আনন্দিত হলো রশনি। প্রথম প্রশ্নের উত্তর যেহেতু সঠিক হয়েছে, পরের উত্তরটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই দিল। বিয়ে? তবে তার এবারের উত্তর সঠিক না ভুল সেটা বোঝা গেল না, কারণ অয়নের পরবর্তী কথাটা খুবই ব্যতিক্রম। অয়ন বলল, দরিদ্র ঘরের ছেলের চেহারা সুন্দর হতে পারে, কিন্তু জানেন কি, ওই দরিদ্র ঘরটা পরেই অসুন্দর। রশনি আকস্মিক এই কথার মানে বুঝতে পারল না। অয়ন তাকে রেখে সম্মুখে পা বাড়িয়েছে। দুই পা সামনে এগোলেই রশনি কথাটা বুঝতে পেরে বলল, আমি অবশ্যই আপনার চেহারায় আকর্ষিত হইনি, আর আমার কিচ্ছু যায় আসে না আপনার ঘর কেমন সে বিষয়ে। অয়ন দাঁড়ালো। রশনির কথার জবাব দেওয়ার জন্যই দাঁড়াতে হলো তাকে। সে বলল, হাতে 100 টাকার বার্গার নিয়ে 1 টাকার চকলেটের পেছনে ছোটা বোকামি আর মূর্খতার পরিচয় বহন করে। ছুটবেন না আর, এখানেই থেমে যান যদি না মূর্খতার পরিচয় দিতে চান। রশনির মনে হলো সে সরকারি প্রত্যাখ্যিত হয়েছে, এবং তার এটাও মনে হলো সে আসলেই মূর্খ। নাহলে কেন অযথায় এরকম একজন বেয়াদব ছেলের পেছনে ছুটবে? অভিমানে রশনির সারা মুখ কালো হয়ে যায়। এমন কষ্ট সে বহুদিন পায়নি। সে আর কলেজে গেল না, বাড়ির পথ ধরল। জানে বাড়ি ফিরে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে। সময় বিকেল 4 ঘটিকা। একদম ঠিক 4টা বাজতেই তুরিনদের বাড়ির গেট পেরিয়ে ঢুকলো রাত্রি। তার হাতে সকালের আসা পার্সেল বক্স। এটা আদিল দেয়নি, তাহলে হবে এটা তানবিনী দিয়েছে। বেলি ফুল গাছগুলোর দিকে নজর পড়তেই যেন আরেক ধাপ নিশ্চিত হয়ে গেল রাত্রি। গতকাল ওগুলোতে কত ফুল দেখেছিল সে, কোথায় সেসব? গাছ যে একেবারে শূন্য। অবশ্যই গাছগুলোয় অনেক ফুল থাকার কথা ছিল। রাত্রি বেলি ফুল গাছের দিকে তাকিয়ে গভীর চিন্তা করছিল। তানবিন তার পেছন থেকে প্রায় চলেই যাচ্ছিল বাড়ির বাইরে। রাত্রি লক্ষ্য করা মাত্রই বলল, শুনুন। তানবিন থামলো। সে গেট দিয়ে বের হতেই যাচ্ছিল, রাত্রির দিকে তাকিয়ে বলল, ভুলে ডাকলে? না, ইচ্ছাকৃতভাবেই ডেকেছি। রাত্রি এগিয়ে গেল তানবিনের দিকে। বক্সটা দেখিয়ে বলল, এটা আমার বাড়িতে আপনি পাঠিয়েছেন?
তানবিন চুইংগাম খাচ্ছে, চিবোতে চিবোতে বলল, এটা কি? আপনি জানেন না? রাত্রি বক্সটা খুলে দেখিয়ে বলল, এসব কেন পাঠিয়েছেন? যদিও এটা তানবিনেরই পাঠানো, তবে তার অভিব্যক্তি দেখে তা বোঝার উপায় নেই। সে বেলি ফুলের ওপর থেকে ভাঁজ করা কাগজটা উঠিয়ে পড়ে বলল, ওমা, এ তো মনে হচ্ছে তোমার প্রেমিক তোমাকে দিয়েছে। আমাকে সন্দেহ করলে? তবে কি আমি নিজের অজান্তে তোমার প্রেমিক হয়ে বসে আছি? ভেরি স্ট্রেঞ্জ। মজা রাখুন, আমি জানি এটা আপনিই পাঠিয়েছেন। কিন্তু এই হাতের লেখা তো আমার নয়। আসলে এই হাতের লেখাটা তানবিনের নয়, এটা সে তুরিনকে দিয়ে লিখিয়েছে। যেহেতু সে আগেও একবার রাত্রিকে নিজের হাতে লেখা চেরকোট দিয়েছিল, তাই এবার ভিন্ন হাতের লেখা দিয়ে কনফিউজড করতে চেয়েছিল রাত্রিকে, কিন্তু মেয়েটা বুঝে গেছে। রাত্রি বলল, হতে পারে আপনি হাতের লেখা খারাপ করে লেখার চেষ্টা করেছেন। হতে পারে না, তবে এমনটা হতে পারে আপনি আমার প্রেমে পড়েছেন। রাত্রির ওষ্ঠদ্বয় বিচ্ছিন্ন হলো তুমুল বিস্ময়ে। এই ছেলেটা তো ভীষণ চতুর, তবে সে কোনো চতুরতায় থমকে যাবে না। সে তানবিনের হাতে বক্সটা ধরিয়ে দিয়ে বলল, এরকম করবেন না আর। আমি এসবে অভ্যস্ত নই, আর না তো আমি আপনার ধরনের। একটা সময় মনে হবে মরীচিকার পেছনে সময় নষ্ট করেছেন, তখন ঠিকই থমকে দাঁড়াবেন, কিন্তু তার চেয়ে আপনার এখনই থেমে যাওয়া ভালো। রাত্রি বাড়ির দিকে ঘুরল। বাড়ির দিকে এগোতে এগোতে শুনতে পেল তানবিনের কণ্ঠস্বর, কিন্তু আমি জানি আমি মরীচিকার পেছনে ছুটছি না। আমি বিস্তীর্ণ এক মরুভূমির দিকে এগোচ্ছি, আর আমি ওই মরুভূমিতে বৃষ্টি নামিয়েই ছাড়ব। রাত্রি কিছু বলল না। দু চোখে আবারও অন্ধকার দেখতে পাচ্ছে সে। তার মনে হচ্ছে এই টিউশনিটাও বেশি দিন টিকবে না, অথচ টিউশনিটা পেয়ে সে কতই না খুশি হয়েছিল, অথচ আবারও তাকে টিউশনি হারানোর ধাক্কাটা পোহাতে হবে। আচ্ছা, এবার কি তার নিজেরই টিউশনিটা ছেড়ে দেওয়া উচিত? এটা অন্তত অপমান বোধ হবে না? হ্যাঁ, আর কয়েকটা দিন দেখবে সে, যদি মানিয়ে নেওয়া কষ্টকর হয় তবে ছেড়ে দেবে। আদিল মানসিক সমস্যাগ্রস্ত ছিল, তাই হয়তো ওরকম করতো, কিন্তু এই ছেলেটা তো নিছকই তার সঙ্গে মজা করছে। কারো মজায় দুর্বল হয়ে পড়া অন্তত খারাপ। সে অবশ্যই নিজেকে এই সবের থেকে দূরে রাখবে, কারণ এরকম ছেলেরা ভয়ঙ্কর হয়। রশনির কী যেন একটা হয়েছে, সারাদিন শুধু অয়নের কথা মনে পড়ছে তার। শুতে গেলে অয়ন, বসে থাকলে অয়ন, খেতে গেলে অয়ন, পড়তে বসলে অয়ন। সারাক্ষণ তার মস্তিষ্কে অয়নকে নিয়ে ভাবছে, অথচ সে চেয়েছিল সে আর অয়নকে ভাববেই না, কারণ অয়ন তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে, অথচ সেই কিনা নির্লজ্জের মতো অয়নকেই ভেবে চলেছে সকাল বিকাল রাত্রি। শুধু তাই না, বই খাতার নানা পৃষ্ঠায় সে অয়নের নাম লিখে রেখেছে, ডায়েরিতেও লিখেছে, সাথে বিভিন্ন প্রেম উক্তিও লিখিত সেখানে। এসব লিখতে গিয়ে অবশ্য একটা বিপত্তি ঘটালো সে। তার মা শায়লা বেগমের নজরে পড়ে গেল অয়ন নামটা। তিনি তো দেখা মাত্রই প্রশ্ন করলেন, এই কার নাম লিখে রাখছিস অয়ন? কে এই ছেলে? রশনি ভোতা মুখে তাকিয়ে রইল। ইস, মা দেখে ফেললো এটা, কি বলবে সে এখন? শায়লা বেগম ধমকে উঠলেন, কি হলো, বলছিস না কেন কিছু? আসলে আম্মু, মানে আসলে মেয়েকে আমতা আমতা করতে দেখে শায়লা বেগম বুঝতে পারেন ঘটনা খুব একটা সুবিধার নয়। তিনি আচমকা রশনির ডায়েরি তুলে নিলেন। ওটা টেবিলের ওপরেই ছিল। রশনি নিজেকে গালি দিচ্ছে মনে মনে। আজই কেন সে সব মেলে রেখেছে এরকম? মা দেখে ফেললো, ব্যাপারটা মোটেও ভালো হবে না এখন। তার মা সাংঘাতিক মানুষ, ভালোবাসেন খুব, তবে একটু এদিক সেদিক করলে কড়া শাস্তিও প্রদান করেন। বিভিন্ন কবিদের প্রেমের কবিতার বিভিন্ন লাইন রশনি ডায়েরিতে লিখে রেখেছে, তার নিচে অবশ্যই অনেক নামও লিখে রেখেছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে যেন, তার সাথে ভয়ও হচ্ছে। শায়লা বেগম এক জায়গাতে এসে থামলেন। এখানে অয়ন নামের পাশে রশনি নিজের নামটাও লিখে রেখেছে, দুটো নামের মধ্যে একটা হার্ট এঁকে রেখেছে। এর ঠিক ওপরেই লেখা, তোমায় নিয়ে একদিন সূর্যাস্ত দেখতে যাব সমুদ্রের বিশালতা, হাতে হাত রেখে দেখব সূর্য আর সমুদ্রের ডুবে যাওয়া প্রেম। তুমি জানো সমুদ্র আর সূর্যের প্রেম কতটা গভীর, কতটা দূরত্ব তাদের মাঝে। তবুও দেখো, ঠিক বেলা শেষে নিয়ম করে এক হয়ে যায়, মিশে যায় দুজনে। তুমি কি বলবে এই মিশে যাওয়াকে ভালোবাসা নাকি লোক দেখানো? এই লেখাটুকু রুদ্র নামের একজনের লেখা, ফেসবুক থেকে সংগ্রহ করেছে রশনি। শায়লা বেগম অবিশ্বাস্য চোখে তাকালেন মেয়ের দিকে, আতঙ্কিত গলায় বললেন, কার নাম সাথে সূর্যাস্ত দেখতে যাবি তুই?
রশনি কি বলবে কিছু বুঝতে পারছে না। সে মায়ের দিকে তাকাচ্ছে না। শায়লা বেগম অচমকা রশনির মুখে নিচের দিকে ফেরালেন। ভয়ে হৃৎপিণ্ড কাঁপে রশনির। শায়লা রাগেই ফুঁসছেন। হুকুমের স্বরে বললেন, অয়ন কে? তার ক্লাসের কেউ? রশনি না বোধক মাথা নাড়ালো। তাহলে কে? রশনি বলবে না করেও বলল, পাশের বাড়ির। পাশের বাড়ি কে? রশনি আর কিচ্ছু বলল না। শায়লা বেগম বললেন, বড় হয়ে গেছিস তাই না? পাখনা গজিয়ে গেছে, বন্ধ কর এইসব, নয়তো পাখনা কেটে দিব, বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবো একেবারে। থালা বাসন মাজবি ওখানে গিয়ে। শায়লা বেগম ডায়েরিটা নিয়ে বেরিয়ে গেলেন। রশনির মনে হলো মায়ের কথার জবাবে তার এটা বলা উচিত ছিল যে, বিয়ে দিলে অয়নের সাথে দিও, তার ঘরে গিয়ে আমি সব করতে রাজি। হ্যাঁ, এটা বলা বেয়াদবিও হতো। আর সে তো ঠিক বেয়াদবি হতে চায়। এখন গিয়ে কি সে কথাটা বলে আসবে? না থাক, মা বেশি রেগে গেলে আবার সমস্যা। তবে মা চুপও বসে থাকবে না, কিছু একটা অবশ্যই করবেন তিনি। কিন্তু কী করবে রশনি বুঝতেই পারছে না। বাড়ির সামনে একটা বাইক দাঁড় করানো। বাইকের কাছে দাঁড়িয়ে রয়েছে একজন মানুষ। দূর থেকে দেখতে পাচ্ছে রাত্রি, কিন্তু কে বুঝতে পারছে না। মানুষটার মুখ দেখা যাচ্ছে না, অন্যদিকে মুখ ঘোরানো। বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ মানুষটা এদিকে মুখ ফেরালো। তানবিন। রাত্রির চোখ বড় বড় হলো। এই ছেলে তাদের বাড়ির সামনে কেন? রাত্রির রাগ লাগলো। তানবিন তার বদন চাপা সেই রাগ বুঝতে পেরেই যেন হাসলো। আপনি এখানে কেন? কাছাকাছি এসে প্রশ্ন করলো রাত্রি। এটা তো সরকারি রাস্তা, মানুষের চলাচলের জন্য নির্মিত। এখানে দাঁড়িয়ে থাকতে মনে হয় না কোনো কারণ দরকার। মানুষের সব কাজের পেছনেই কিছু না কিছু কারণ থাকে। তাই? তাহলে তুমি যেহেতু আমাকে প্রশ্নটা করলে, তার মানে তোমারও এর পেছনে কারণ আছে। কি কারণ? তুমি কি এটা শুনতে চাইছিলে যে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি? হ্যাঁ, এই ছেলে সম্পর্কে পূর্বে রাত্রি ঠিকই অনুমান করেছিল। এই ছেলে ঘুরে পেঁচিয়ে কথা বলে মানুষকে সেই কথার কাছে ফেলে দারুণভাবে আক্রমণ করতে পারে। রাত্রি বলল, যে কেউ পাগল হয়ে যাবে আপনার সঙ্গে কথা বললে। যে কাউকে হতে হবে না, তুমি হবে তো? জি না, আমি বোকা নই যে পাগল হব। আমার বাড়ি কাছে পিঠে আর কখনো আসবেন না, আর আমার থেকেও দূরে থাকবেন। ধন্যবাদ। রাত্রি গেট দিয়ে ঢুকতে গিয়ে তানবিনের কণ্ঠ শুনতে পেল। কিন্তু আমার মনে হয় না আমাদের মাঝে বেশি দিন দূরত্ব থাকবে। রাত্রি এই কথার প্রত্যুত্তরে কিছু বলল না। শুধু শুধু তর্ক করে তো লাভ নেই। একটা টিউশনি জোগাড় করার চেষ্টা করছে সে। জোগাড় হয়ে গেলে তুরিনকে আর পড়াতে যাবে না। কিছুদিন পর যখন রেহেনুমা সুলতানা নিজের ছেলের আচরণ আন্দাজ করতে পারবেন, তখন নিজেই হয়তো তার মেয়েকে পড়াতে যেতে নিষেধ করবেন। তার চেয়ে নিজ থেকে আগে ভাগে টিউশনিটা ছেড়ে দেওয়া ভালো। কিন্তু যদি অন্য কোথাও টিউশনি না পায় তাহলে বড় সমস্যা হবে। আর তার এখন একটাই প্রার্থনা, অন্য কোথাও যেন একটা টিউশন এসে পেয়ে যায়। ঘরে ঢুকে থমকে যেতে হলো রাত্রিকে। রেহেনুমা সুলতানা আর তুরিন তাদের বাড়িতে, ছেলে নিচে দাঁড়ানো আর মা মেয়ে তাদের ঘরে। কিছুটা অদ্ভুত লাগলো রাত্রির। তার হাতে বাজারের ব্যাগ। প্রিয়ারা এসে ব্যাগটা নিয়ে গেলেন। রাত্রি বিস্ময় গোপন না করেই বলল, আপনারা? আজ ছুটির দিন, তাই এনামুল শিকদারও বাসায় আছেন। মিথিলা শ্রাবণীও আছে এখানে, নেই শুধু অয়ন। মিথিলা বলল, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন ওনারা। কথাটা শুনে যেন ছোটোখাটো হার্ট অ্যাটাক হলো রাত্রির। বিয়ের প্রস্তাব মানে? কার সাথে কার? রাত্রি টের পেল তার হৃদস্পন্দনের গতি বাড়ছে। সে স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, কার জন্য? রাত্রির প্রশ্নের উত্তরটা রেহনুমা দিলেন। আমার ছেলের সঙ্গে তোমার। রাত্রির মনে পড়ে গেল তানবিনের কথা। তানবিন বলেছিল তার মনে হয় না তাদের মাঝে বেশি দিন দূরত্ব থাকবে। এটা কি এই জন্যই বলেছে? মিথিলা বলল, তুই ঘরে যা। রাত্রি আর দাঁড়িয়ে রইল না। সে আসলে দাঁড়িয়ে থাকতে পারছিল না। সে কখনো ভাবতে পারেনি তানবিন তার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে, তাও আবার এত শীঘ্রই। তানবিনের পরিবারও সব মেনে নিল। তানবিনও তার পরিবার কি জানে তাদের পরিবারের অবস্থা সম্পর্কে? কত করুণ অবস্থায় তাদের বাস। যখন জানবে তখন নিশ্চয়ই বিয়ের এই কথোপকথন চূর্ণ হয়ে যাবে। এখন তো কেবল দরিদ্র ঘর দেখেছে, যখন জানবে আর্থিক অবস্থাও একেবারে নিম্ন, তখন কি করবে? শ্রাবণীও রাত্রির পেছন পেছন এসেছে। পাত্রীর ছবিও এনেছে সঙ্গে। রাত্রির সামনে এসে ছবিটা দেখতে দেখতে বলল, ভাইয়াটা কত সুন্দর, এত সুন্দর দুলা ভাই পাবো এ তো ভাবতেই পারিনি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমার কেমন লাগে তাকে? রাত্রি একবার ছবিতে তাকিয়ে দেখলো। তানবিনের সৌন্দর্য নিয়ে বললে পছন্দ করার মতো ছেলে সে।
রাত্রি অস্বীকার করবে না, তানবিনের সৌন্দর্য তার ভালো লাগে, এক দেখাতে পছন্দ করার মতো, কিন্তু সে তো তানবিন কেমন সেটা এখনও জানেই না। যেরকম দেখেছিল তাতে তার মনে তানবিন সন্ত্রাসী এরকম একটা ধারণা জন্মেছিল প্রথমে, কিন্তু পরে সে নিশ্চিত হয়েছিল তানবিন আসলে কোনো সন্ত্রাসীদের সঙ্গে জড়িত নয়। আর সে এটাও ভাবতো তানবিন তার সঙ্গে মজা করছে, কিন্তু যেহেতু বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে তার মানে কি আসলে তানবিন তার সঙ্গে মজা করতো না? কিন্তু তানবিন তাকে কেন পছন্দ করেছে? এটা কি তার রূপ সৌন্দর্যের জন্য? রাত্রি বলল, এখনই এত খুশি হইও না, সবে তো কথা উঠেছে, যাক কিছুদিন, হয়তো এরপর আর তাদের খোঁজও থাকবে না। শ্রাবণীর মুখ কালো হয়ে গেল। ছবিতে দেখা ছেলেটার সঙ্গে তার আপুর বিয়ে হলে সে খুব খুশি হতো, দুজনকে খুব ভালো মানাতো। এছাড়া এত সুন্দর একজন মানুষ তার দুলাভাই, এটা মানুষজনকে বলতেও তো ভালো লাগতো। পাত্রের মা বোনকে দেখেও মনে হয়েছে তারা বেশ অর্থ সম্পদশালী ব্যক্তি। যদি বিয়েটা না হয় তাহলে সে আসলেই খুব মর্মাহত হবে। অনেকক্ষণ কেটে গেল, কিসব কথাবার্তা হলো বসার ঘরে। রাত্রি কিছুই জানতে পারল না। চলে যাওয়ার আগে হঠাৎ তুরিন তাদের রুমে এলো। রাত্রি দাঁড়ালো তুরিনকে দেখে, হেসে বলল, ভেতরে এসো। তুরিন ভেতরে ঢুকলো, বলল, এখনও কি আপনাকে আপু ডাকবো নাকি ভাবি? রাত্রি সামান্য লজ্জা পেল, তবে তার বহিঃপ্রকাশ ঘটালো না। সে বলল, বিয়ে তো আর হয়নি, আপুই ডাকবে। যদি কখনো বিয়ে হয় তখন না হয় ভাবি ডাকবে। যদি কখনো বলছেন কেন? বিয়েটা তো হবেই। আচ্ছা, হলে দেখা যাবে। আপনার কি আমার ভাইয়াকে পছন্দ হয়নি? হঠাৎ এই প্রশ্নের কি উত্তর দেবে বুঝে উঠতে পারল না রাত্রি। উত্তর দিতে একটু ভাবতে হলো। তাকে বলল, আসলে এটা এখনই বলা সম্ভব নয়, কারণ আমি তোমার ভাই সম্পর্কে তো তেমন কিছুই জানি না। তুরিন হাসি হাসি মুখে বলল, কিন্তু ভাইয়া আপনার সম্পর্কে সব জানে। রাত্রি অবাক হয়ে তাকালো। তুরিন বলল, আপনি এই বিষয়টুকু নিশ্চিত থাকতে পারেন যে ভাইয়ার সঙ্গে আপনি সবসময় ভালো থাকবেন। একটু থেমে আবারও বলল, যাচ্ছি তাহলে, খুব শীঘ্রই হয়তো আপনাকে ভাবি বলে ডাকবো। তুরিন চলে গেল। রাত্রি বিমূঢ় হয়ে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। তানবিন সব জানে মানে কি? তাদের আর্থিক অবস্থা, টাকার অভাবে বারবার বিয়ে ভেঙে যাওয়া সব জানে। শ্রাবণী ভাবতে ভাবতে বলল, আমার মনে হয় বিয়েটা এবার হয়ে যাবে, কারণ আগের সম্বন্ধগুলোর থেকে এটাকে ভিন্ন মনে হচ্ছে। রাত্রি শ্রাবণীর কথায় কান দিল না। রেহেনুমা সুলতানা কি বলে গেছেন সেটা থেকেই বোঝা যাবে আসলে কি হবে। রাত্রি জানতে পারল রেহেনুমা সুলতানা প্রস্তাব রাখলেও তার বাবা এখনও কোনো মতবাদ দেননি। এত নিচু অবস্থা থেকে অত বড় ঘরে মেয়ে বিয়ে দেওয়া ঠিক হবে কিনা সেই চিন্তায় ভুগছেন। তবে তারা খুব আহ্লাদ করেই যেন রাত্রিকে ছেলের বউ করতে চাইছেন। এদিক থেকে মনে হচ্ছে বিয়ে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা হবে না। আবার মনে হচ্ছে এত ধনী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক করা ঠিক হবে না, কিন্তু মেয়ে যদি সত্যি ওই ঘরে গিয়ে সুখী হয় তবে এর চেয়ে আনন্দের আর কিছুই হবে না। কয়েকটা দিন যাক, ছেলেপক্ষ ধীরে ধীরে সব জেনে যদি মেয়ে নিতে রাজি হয় তাদের কোনো আপত্তি প্রকাশ করা উচিত নয়। রাতে খাওয়ার পর শুয়ে একটু চোখ বুজছিল রাত্রি, যদিও ঘুমানোর জন্য নয়। আকস্মিক কল বাজলেই চোখ মেলল সে। মোবাইলটা টেবিলে, শ্রাবণী পড়ছিল। কল এলেই মোবাইল নিয়ে রাত্রির কাছে ছুটে এলো। সে বলল, দুলা ভাইয়ের কল বোধ হয়। চুপ ফাজিল, অপরিচিত নাম্বার। সেজন্যই তো মনে হচ্ছে। বাঁচতে থাক, রিসিভ করার দরকার নেই। আমি করি না। শ্রাবণী শুনল না, রিসিভ করে ফেললো। রাত্রি শঙ্কা করেছিল হয়তো আদিল কল করেছে, কিন্তু না, শ্রাবণীর ধারণাই মিলে গেল। শ্রাবণী যখনই জানতে পারলো এটা তানবিন, মোবাইলটা সঙ্গে সঙ্গে রাত্রির হাতে ধরিয়ে দিল। হতভম্ব হয়ে গেল রাত্রি। সে কি বলবে তানবিনের সঙ্গে? তানবিন এর আগে কখনো কল দেয়নি, এই প্রথম। কারোর সঙ্গে প্রথম ফোনে কথা বলতে অস্বস্তি হয়। আর তানবিন তো বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তার সঙ্গে কথা বলতে তো অনেক বেশি অস্বস্তি হবে। কী জন্য যে কল দিতে গেল ছেলেটা, আর কী জন্য যে শ্রাবণী রিসিভ করতে গেল? রাত্রি একবার ভাবলো কল কেটে দেবে কি না, কিন্তু রিসিভ করে শ্রাবণী যেহেতু কথাও বলে ফেলেছে তাই আর কলটা কাটলো না। মোবাইলটা কানে লাগিয়ে বলল, হ্যালো। গলা কেন কাঁপছে তোমার? কাঁপছে না তো। কিন্তু আমি তো স্পষ্ট টের পেলাম তোমার গলা কেঁপেছে। কাঁপেনি। আপনি কেন কল দিয়েছেন? আর বিয়ের প্রস্তাব পাঠিয়েছেনই বা কেন? ফোনের ওপ্রান্তে তানবিন হাসলো।